শুরু করছি গ্যাসের ধর্ম। এই ক্লাসে পড়ব চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র থেকে পাওয়া সার্বজনীন গ্যাস ধ্রুবক, আদর্শ গ্যাস, এই দুটো বিষয়। সার্বজনীন গ্যাস ধ্রুবক থেকে আমরা ক্রমান্বয়ে একটা সমীকরণ পাব, যে সমীকরণের নাম হবে আদর্শ গ্যাস সমীকরণ, এবং সেই সমীকরণ থেকে আমরা ক্রমে আসবো আদর্শ গ্যাস বিষয়ে আলোচনা। তাহলে শুরু করা হচ্ছে চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র থেকে প্রাপ্ত সার্বজনীন গ্যাস ধ্রুবক এবং আদর্শ গ্যাস। সার্বজনীন গ্যাস ধ্রুবক, এই লেখা দেখে প্রথমেই বোঝা যাচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবককে আমরা কী চিহ্ন দিয়ে প্রকাশ করি? আর চিহ্ন দিয়ে প্রকাশ করি। এই আর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, এটা কিন্তু এই বিষয়টাও সার্বজনীন, অর্থাৎ আর চিহ্ন, ক্যাপিটাল আর, এই চিহ্নটা যদি গ্যাসের কোনো সমীকরণে বোঝায় তখন কিন্তু, বা সেই সংক্রান্ত কোনো সমীকরণে পাওয়া যায়, তখন কিন্তু যে কেউ এটা বুঝে নেবে যে এটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। এখন এই গ্যাস ধ্রুবক আমরা কী করে পেলাম সেই বিষয়ে আসি। কী করে পেলাম গ্যাস ধ্রুবক? আমরা এর আগে যে চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র করেছি সেখানে আমরা পেয়েছি P1 V1 by T1 equals to P2 by T2, এই যে সমীকরণ। এবার এই সমীকরণ থেকে আমরা যেটা পেয়েছি সেটা হলো P V by T equals to একটা ধ্রুবক। এই ধ্রুবককে আমরা সাপোজ কে ধরে নিলাম, এই কে হলো একটা ধ্রুবক। এখন আমাদের প্রশ্ন হলো এই সমীকরণটাকে নিয়ে আলোচনার বিষয় হলো, এবার আমরা কী করব? এবার আমরা এই সমীকরণটাকে ধরে এবং আমাদের পুরনো সমীকরণগুলোর আর প্রয়োজন নেই। এবার আমরা এই সমীকরণটা দিয়ে দেবো, অর্থাৎ পি ভি বাই টি ইকুয়াল টু কে ধ্রুবক, কে হলো ধ্রুবক। আচ্ছা, এবার আমি যদি এই টি ডান দিকে গুণ করে দিই তাহলে পাবো পিভি ইকুয়ালস টু কে টি, অর্থাৎ পিভি এই দুই রাশির গুণফল পরম উষ্ণতার সাথে সমানুপাতিক হারে পরিবর্তিত হয়। এখানে এই কে ধ্রুবক থেকেই এই ধারণাটা চলে আসছে, অর্থাৎ পরীক্ষা করে দেখা গেছে যে 1 গ্রাম অণু বা 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের ক্ষেত্রে এই কে ধ্রুবকের মান কিন্তু সমান। 1 গ্রাম অণু বা 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের ক্ষেত্রে কে ধ্রুবকের মান সমান, এবং ঠিক তখনই এই মানটাকে চিহ্নিত করা হচ্ছে ক্যাপিটাল আর চিহ্ন দ্বারা। অর্থাৎ এই সমীকরণটা হয়ে যাচ্ছে PV ইকুয়ালস টু আর টি, অর্থাৎ এখানে আমরা আর এর সমীকরণ পেয়ে গেলাম। তো মনে রাখতে হবে এটা কিন্তু 1 মোল পরিমাণ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। এই সমীকরণকে কেন সার্বজনীন বলা, এই সমীকরণ নয়, এই ধ্রুবককে কেন সার্বজনীন বলা হচ্ছে, তার কারণ যেহেতু পি ভি এবং টি এই তিনটি রাশি পরিবর্তনশীল, সেই কারণে আর এর মান কিন্তু নির্দিষ্ট কোনো রাশির উপর নির্ভরশীল নয়, অর্থাৎ গ্যাসের প্রকৃতি বা ধর্মের উপর নির্ভরশীল নয়। অর্থাৎ সমস্ত গ্যাসের ক্ষেত্রে এই আর ধ্রুবকের মান কিন্তু সমান, সেই কারণেই আর ধ্রুবকের মান হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, বা ইংরেজিতে যাকে বলা হয় ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, বা একে মোলার গ্যাস ধ্রুবকও বলা হয়ে থাকে। কারণ 1 মোলের ক্ষেত্রে আমরা পিভি ইকুয়াল টু আরটি সমীকরণ পেয়েছি। যদি গ্যাসের পরিমাণ 1 মোল না হয়ে 1 মোলের গুণিতক হারে হয়, ধরে নিলাম n মোল গ্যাস, তাহলে তার ক্ষেত্রে সমীকরণ হবে পিভি ইকুয়ালস টু এন আর টি। এই সমীকরণকে আমরা বলছি
আদর্শ গ্যাস সমীকরণ। এই সমীকরণকে আমরা কি বলছি? আদর্শ গ্যাস সমীকরণ। এরপরে আসছি আমরা আদর্শ গ্যাস সমীকরণের সাথে আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস সমীকরণটা কি ছিল? আদর্শ গ্যাস সমীকরণ ছিল পি ভি ইকুয়ালস টু এন আর টি। এই এনটা হলো মোল সংখ্যা। যদি এন ইকুয়ালস টু 1 হয়ে যায় তখন সমীকরণ দাঁড়াচ্ছে পি ভি ইকুয়ালস টু আর টি, 1 মোল গ্যাসের ক্ষেত্রে। 1 মোল মানে 1 গ্রাম অনুপরিমাণ বা 1 গ্রাম আণবিক ওজনের সমপরিমাণ। এবার আদর্শ গ্যাসের ধারণা এখান থেকে কীভাবে আসছে? আদর্শ গ্যাস কি? যে সমস্ত গ্যাস এই সমীকরণটা সম্পূর্ণরূপে মেনে চলে, তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস। কিন্তু মজার বিষয় হলো, প্রকৃতপক্ষে বাস্তবিক ক্ষেত্রে কোনো গ্যাসই কিন্তু আদর্শ নয়। অর্থাৎ এই যে সমীকরণটা আমরা কিন্তু গাণিতিকভাবে পেয়েছি, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কোনো গ্যাসই এই সমীকরণকে সম্পূর্ণরূপে মেনে চলতে পারে না। তাই এই আদর্শ গ্যাসের যে ধারণা, এটা আমাদের কাছে একটা কল্পনা। এই আদর্শ গ্যাসের যে ধারণা, এটা আমাদের কাছে একটা কল্পনা। বরং আমরা কিছু কিছু গ্যাসকে আদর্শ গ্যাস হিসেবে ধরে নিতে পারি কিছু বিশেষ শর্ত সাপেক্ষে। আচ্ছা, প্রথম আলোচনা করি কেন এই গ্যাসগুলি কেন কোনো আদর্শ গ্যাস থাকা সম্ভব নয়। তার কারণ হলো, এই পি ভি ইকুয়ালস টু আর টি, এই সমীকরণটা ক্যালকুলেট করার সময় আমরা কিন্তু যে গ্যাসের পয়েন্ট ধরেছিলাম, গ্যাসের ধারণা রেখেছিলাম, তার মধ্যে একটা হলো গ্যাসের অণুগুলো সব বিন্দু ভর। অর্থাৎ সেই বিন্দু ভরগুলোর শুধুমাত্র ভর আছে, কোনো আয়তন নেই, আকৃতি নেই। 2 নম্বর হলো, এই প্রত্যেকটা বিন্দু ভর কিন্তু পরস্পরের সাথে দৃঢ়ভাবে সংঘর্ষ করে। অর্থাৎ সংঘর্ষের ফলে কারোর কিন্তু কোনো রকম শক্তি নষ্ট হয় না, অর্থাৎ পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, যেক্ষেত্রে গতিশক্তির আদান প্রদান হয়। আচ্ছা, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দেখা যাচ্ছে, পরীক্ষামূলকভাবে দেখা গেছে যে এই সংঘর্ষ কিন্তু পুরোপুরি পূর্ণ দৃঢ় সংঘর্ষ নয়। কিছুটা হলেও, সেটা যৎসামান্যই হোক, কিছুটা হলেও শক্তি কিন্তু নষ্ট হয়। এছাড়া গ্যাসের যে আমরা ধরে নিয়েছি তার আয়তন শূন্য, অর্থাৎ এরা যে বিন্দু ভর, সেটাও কিন্তু পুরোপুরি শক্তি নয়। অর্থাৎ প্রত্যেকটা গ্যাসের প্রত্যেকটা অণুর কিন্তু নির্দিষ্ট একটা আয়তন আছে, সেটা যত ছোটই হোক। এবং এই নির্দিষ্ট আয়তনগুলোকে যদি একজোট করা হয়, সব অণু যদি এক জায়গায় জড়ো করা হয়, তাহলে তার একটা আয়তন পাওয়া যাবে। তাহলে এরা কিন্তু বিন্দু ভর, এই যে ধারণাটা আমরা ধরে নিয়েছিলাম, বাস্তবিক ক্ষেত্রে তা পুরোপুরি হয় না। তাহলে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে শর্ত সাপেক্ষে। কী শর্ত? উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপ। উচ্চ উষ্ণতা, নিম্ন চাপ, অর্থাৎ টিকে বাড়িয়ে দেওয়া হচ্ছে, টিকে কমিয়ে দেওয়া হচ্ছে। উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে কোনো গ্যাস কিন্তু আদর্শ গ্যাসের মতন আচরণ করে। এক্ষেত্রে মনে রাখতে হবে, উচ্চ উষ্ণতা মানেও কিন্তু গ্যাসটা আয়তনে অনেক বড় হয়ে গেল, আয়তনের বৃহৎ হওয়াতে গ্যাসের ঘনত্ব কমে গেল, পাতলা হয়ে গেল, গ্যাসের অণুগুলির ছোটাছুটির জন্য অনেকটা জায়গা পেল। এবং চাপ কমিয়ে দেওয়ার ফলাফলও কিন্তু একই হয়। অর্থাৎ গ্যাসের চাপ যদি কমে যায়, তাহলে গ্যাসের উপর থেকে চাপ কমিয়ে নিলে গ্যাস কিন্তু আয়তনে একটা বেড়ে যাবে, গ্যাসের অণুগুলি ছোটাছুটির জন্য অনেকটা জায়গা পাবে। তাহলে উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপ এর ক্ষেত্রে আমরা কিন্তু যে কোনো গ্যাসকে আদর্শ গ্যাস হিসেবে বিবেচনা করতে পারি। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, যে কোনো একটি বাস্তবিক গ্যাস কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের মতন আচরণ করে। উত্তর হবে উচ্চ উষ্ণতায়, নিম্ন চাপে। এখানে আমাদের আদর্শ গ্যাসের আলোচনা শেষ হচ্ছে।